ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন, আজকের জন্য তোমাদের হোস্ট। আমাদের এই সিরিজটা 2 বছর আগে শুরু করেছিলাম সাফল্যের অন্তরালে। আজকের সেই সিরিজটারই তৃতীয় পর্ব, যেখানে উপস্থিত আছে আমার বাঁদিকে শুভদীপ মল্লিক এবং ডান দিকে আছে অর্ণব সিংহ রয়। এদের দুজনের ইন্টারভিউ আমার চ্যানেলে হয়তো আগেও দেখেছো, যখন এরা মাধ্যমিকে নাম্বার পেয়েছিল। আজকে আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিকের সঙ্গে কীভাবে নিটকে ক্যারি করা যায় বা কীভাবে নিটের জন্য প্রস্তুতি নিলে তোমরা নিট ক্র্যাক করতে পারো। শুভদীপ মল্লিক নিট 2024-এ বসেছিল এবং সেই সঙ্গে এইচএস 2024 দিয়েছে। ওর এইচএস 2024-এ প্রাপ্ত নম্বর হলো 444 এবং নিটে রানিংয়েতেই প্রাপ্ত নম্বর 498। আমার ডান দিকে আছে অর্ণব সিংহ রয়, ওর এইচএস 2024-এ প্রাপ্ত নম্বর হলো 453 আর নিট 2024-এ ওর প্রাপ্ত নম্বর হলো 450 মতো। তারা কী কারণে নিটেতে সিলেকশন অর্থাৎ 600-র কাছাকাছি পৌঁছাতে পারেনি এবং কী কারণে বোর্ডসে ভালো রেজাল্ট করেছে, 90%-এর কাছাকাছি গিয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টে কীভাবে তারা পড়াশোনা করতো বা কী কী ডেফিসিয়েন্সির কারণে তাদের সিলেকশন বা তাদের যেটা আকাঙ্ক্ষিত নাম্বার পাওয়ার ইচ্ছা ছিল সেটা পায়নি, সেটা নিয়ে আজকে কথা বলবো। কারণ আমরা জানি একজনের ভুল থেকেই আমাদেরকে শিখতে হবে, তাহলে একদিন আমাকে ভুল করে শেখার প্রয়োজন পড়বে না। আজকে তারা যেসব জিনিসগুলোর কারণে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে বা কী কারণে নিটে পায়নি, এই দুটো নিয়েই আলোচনা করব। প্রথমে শুভদীপ মল্লিক আমার কাছেই বায়োলজি পড়েছে 11 এবং 12। তো বায়োলজি কীভাবে পড়েছিল, ও বায়োলজিতে এইচএস 2024-এ 93 মার্কস পেয়েছে এবং নিটে প্রায় 300-র কাছাকাছি পেয়েছে রানিংয়ে। তো কী জন্য পেয়েছে বা কীভাবে পড়াশোনা করেছে বায়োলজিটা একটু ওর কাছ থেকে জেনে নেব। বায়োলজিতে কী বোর্ডসের জন্য ফলো করতে আর কী কী নিটের জন্য ফলো করতে অ্যাজ এ রিসোর্স, এটা বলো। বায়োলজির মেনলি আমরা এনসিআরটি পড়তাম, কারণ আমাদের দাদা মেনলি এনসিআরটি পড়াতো। এবার এনসিআরটির সাথে সাথে হচ্ছে কিছু কিছু টপিক যেটা বোর্ডস থেকে ক্লিয়ার করতে হয় সেগুলোও করাতো। এবার মেনলি যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস কোনো একটা চ্যাপ্টার ধরে ওই চ্যাপ্টার থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বোর্ডস বা নিটে, সেগুলো সবার আগে করা উচিত। সেগুলো করার পর হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, ওখানের যে পিওয়াইকিউ বা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের যে কোশ্চেন, ওগুলো ভালো করে হচ্ছে প্র্যাকটিস করা জরুরি। কারণ আমাদের মেনলি হচ্ছে এখানে পরীক্ষা দিয়েই তবে শিখতে হবে, তবেই আমরা ভালো করে হচ্ছে পরীক্ষাটা দিতে পারবো, যেখানে মেন জায়গাটায় আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। তো প্রথম থেকে আগে এখানে পরীক্ষা দেওয়া উচিত, অনেকগুলো পরীক্ষা দেওয়া উচিত। তার সাথে কনসেপ্টের উপর বেশি ফোকাস করতে হবে, কারণ এখানের কি হয় হচ্ছে বায়োলজির ক্ষেত্রে অনেকেই মুখস্থ করে চলে যায়। তো হচ্ছে যদি কোশ্চেনটাই কিছুটা ঘুরিয়ে দেওয়া হয় তো সেখানে তারা করতে পারে না। এমন কনসেপ্ট রাখতে হবে যাতে ওটাকে বানিয়ে আমি লিখতে পারি, কারণ কিছু কোশ্চেন তো এমনিতেও এইচএসেও ঘুরিয়ে আসবে আর নিটেতেও ঘুরিয়ে আসবে। তো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আর বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এটাই বায়োলজি। অনেকজন স্টুডেন্টের ধারণা থাকে যে বায়োলজি বোর্ডসের জন্য উইথাউট কনসেপ্ট চলবে, যেটা কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিকের কোশ্চেন দেখলে বোঝা যায় যে ওই ধারণাটাই কিন্তু আর নেই। কনসেপচুয়াল অনেক কোশ্চেন আছে। তো সেখান থেকে তোর কি মনে হয় যে কনসেপ্ট নিটের জন্য এবং বোর্ডসের জন্য দুটোর জন্য ইম্পর্টেন্ট, নাকি শুধুমাত্র নিট ক্র্যাক করার জন্য ইম্পর্টেন্ট? দুটোর জন্যই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখন তো বোর্ডসের কোশ্চেন লেভেলেও অনেকটা ভালোভাবেই কোশ্চেন আসে। আর হচ্ছে যে ঘুরিয়ে কোশ্চেনগুলো দেয় সেগুলো কিন্তু কনসেপ্ট ছাড়া উত্তর দেওয়া সম্ভব নয়। শুধু মুখস্থ করে গিয়ে লিখে দিলেও ওইগুলো কিন্তু, হ্যাঁ মুখস্থ করতে হবে, যাতে ভালো তোমার কোশ্চেনের প্রেজেন্টেশনটা ভালো থাকে, স্যার যাতে ভালো নাম্বার দেয় তার জন্য মুখস্থ করতে হবে, কিন্তু না বুঝে মুখস্থ করা এটা সবথেকে বাজে। এবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে ওদের কি ভুল। আমাদের ম্যাক্সিমাম মানুষের যত লিমিট থাকে সেটা থেকে আমরা কম আসা মানে আমরা নিজেদেরকে কিছু ক্ষেত্রে ফেলিওর ধরে থাকি। এক্ষেত্রে ও উচ্চ মাধ্যমিকে 93 পেয়েছে বায়োলজিতে, 100 কেন পায়নি, এটা হচ্ছে কোশ্চেন। 7 নাম্বার গেল কোথায়? বা বায়োলজিতে ও রানিংয়ে 300-র মতো পেয়েছে, 350 কেন পায়নি? বা 360-এ যে পরীক্ষা 360 কেন পায়নি? তো এই বিষয়ে 2-3টে কোশ্চেন ওকে জিজ্ঞাসা করি যে কী কারণে ওর মনে হয়েছে যে এখানে বোর্ডসে আমার 7 নাম্বার আসতো এবং নিটে আরও 50 নাম্বার কী করে ইনক্রিজ হতে পারে। বায়োলজিতে মেনলি আমার যে ভুলটা ছিল, বায়োলজিতে অনেকটা লেখা হয়। এবার আমার লেখার প্র্যাকটিস থাকা সত্ত্বেও আমি প্রথম দিকে তো হচ্ছে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম, লাস্টের দিকে ঠিক সেইভাবে হচ্ছে কোশ্চেনের অ্যান্সারগুলো সময়ের জন্য করতে পারিনি। এবার মেনলি এটাতে আমারই ভুল, কারণ প্রথম থেকে আমাকে সময়টা মেনটেন করে চলতে হতো হচ্ছে, তাহলে আমি পরেও ভালো করে সময় পেতাম।
আর নিটের ক্ষেত্রে বলবো, নিটের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার আমি যেমন ছেড়ে গেছিলাম, যে এই চ্যাপ্টারগুলো তো ভালো করে করা হয়নি, হচ্ছে এই চ্যাপ্টারগুলো তাহলে করবো না। নিটের প্রথম প্লাস পয়েন্ট হলো সিলেবাস যদি কভার থাকে তাহলে হচ্ছে তোমার কনফিডেন্সও থাকবে, আর যেই চ্যাপ্টারগুলো তুমি মানে করেছো সেই চ্যাপ্টারেও ভালো করে নাম্বার আসবে। আর যদি তোমার পুরো সিলেবাস কভার না থাকে তাহলে এই চ্যাপ্টারগুলো কভার করা হয়নি বললে পিছনের চ্যাপ্টারগুলোও হচ্ছে ভালো পারফরমেন্স যাবে না। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল, তার সঙ্গে তো কোশ্চেন প্র্যাকটিসে কিছুটা খামতি ছিলই। বায়োলজিতে যা যা জানার প্রয়োজন, যে একটা স্টুডেন্ট কী করে উচ্চারণ থেকে 90 পাবে বা রানিংয়ে কী করে 300 পাবে সেটা নিয়েও বলেছে। একটা স্টুডেন্ট কীভাবে বায়োলজিতে 100 পেতে পারে এবং রানিংয়েতেই বা যে কোনো ইয়ারে সে বায়োলজি পরীক্ষা দিক না কেন নিটে কী করে 350 পেতে পারবে, আশা করি ওর কথা থেকে সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার কথা বলবো আমরা ফিজিক্সের। আমার পাশে আছে অর্ণব সিংহ রয়, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 453 পেয়েছে এবং ও ফিজিক্সে পেয়েছে 91। ও কী কী রিসোর্স ফলো করতো যার কারণে ওর উচ্চ মাধ্যমিকে 90+ এসছে সেটা নিয়ে কথা বলবো। ফিজিক্সের ক্ষেত্রে প্রথমেই যে যে ছাত্রছাত্রীরা যে টিচারের কাছে পড়বে তাদের কাছ থেকে যে তাদের ক্লাস করে বা কোনো লেকচার দেখে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং কনসেপ্ট ক্লিয়ার শুধু রাখলেই হবে না, তার সাথে সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ না হলে, এবং নিউমেরিক্যাল প্রচুর পরিমাণে সলভ করতে হবে, এবং তার সাথে সাথে বিভিন্ন এক্সাম দেওয়ার মানে প্র্যাকটিস টেস্ট দেওয়ার সেটাও কিন্তু করতে হবে, কারণ নাহলে ফিজিক্সের প্রবলেম সলভ করতে হবে, এবং শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই সেখানে কোয়েশ্চেন সলভ করা যাবে না এক্সাম হলেতে। তাই তার সাথে সাথে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন এক্সাম দিতে হবে। যত পরীক্ষা দেবে তত তার মধ্যে যে কোথায় কি ভুল হচ্ছে সেই ভুলগুলো ধরে সেগুলো সংশোধন করে, এবং তখনই মেন যে এক্সাম সেখানে কারেকশন আসবে। তো বোর্ডসের জন্য বেসিক্যালি প্রচুর বই আছে আমাদের, ছায়া প্রকাশনী, সাঁতরা হোক বা প্রশ্নবিচিত্রা, প্রচুর কিছু আছে। যে কোনো রিসোর্স তোমরা কোশ্চেন প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারো। ফিজিক্সে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করাটা খুবই জরুরি। বর্তমানে বোর্ডসের কোশ্চেন দেখা যায় যে ফিজিক্সে অনেকজনের মনে হচ্ছে যে কঠিন কোশ্চেন। তো এই যে কঠিন, তোমাদের বেলা তো একটু অনেকের মনে হয়েছে যে তুলনামূলক ফিজিক্সের ট্রেডিশনাল থেকে কঠিন হয়েছে, তো সেটা কীভাবে কোপ আপ করে তুমি 90 পেলে? এনে কোয়েশ্চেনগুলো যে একদম জেনারেল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়নি, সেখানে কোয়েশ্চেনের মধ্যে বেশিরভাগই কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, এবং সেগুলো সেই বিষয়টার উপর পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অ্যাটেম্প্ট করা সেখানে সম্ভব হচ্ছিল না, কারণ সেই কনসেপ্ট থেকে তারপর তার সাথে তো কোয়েশ্চেন প্র্যাকটিস তো করতে হতো, নিউমেরিক্যাল সলভ করতে হতো, এবং কিছু কিছু নিউমেরিক্যাল কনসেপ্টের উপর জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু প্র্যাকটিস করা না থাকলে সেই সময়ের মধ্যে মেনটেন করে কারেক্ট অ্যান্সার করা সম্ভব হতো না, এবং বেশ কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল আর কি। আবার ওই কোশ্চেনটাই ফিরে যাই যে ও 91 পেয়েছে, কেন 100 পেলো না? কী কী খামতি রয়েছে যেটা তুমি যদি পূরণ করো তুমি 100 পেতে পারো? আমি কিছু কিছু যে কোশ্চেনের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো সেখানে অ্যাপ্লাই করতে হতো সেগুলো করে উঠতে পারিনি, এবং কিছু কিছু নিউমেরিক্যাল আমার ভুল গিয়েছিল, হয়তো একটু প্র্যাকটিসের অভাব ছিল, কোয়েশ্চেন প্র্যাকটিস হয়তো সেরকম করে সলভ করা হয়নি, নিউমেরিক্যাল হয়তো বেশি করা হয়নি, এই কারণের জন্যই মনে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে তো কনসেপ্ট ক্লিয়ার ছিলই না, এই কারণে আমার মনে হয় যে আমি অতটা আরও একটু আশানুরূপ ফল করতে পারিনি। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু মেন ফোকাস কনসেপ্টে থাকবে, তারপরে যেটা সবথেকে বেশি থাকবে ওর মতে সেটা হলো কোশ্চেন প্র্যাকটিস। ম্যাথ নিয়ে, যেটা এইচএসের ক্ষেত্রে নিটের সঙ্গে প্রিপারেশন নেওয়ার সময় অনেক স্টুডেন্টের অনেক কিছু মনে হতে পারে। বাংলার বুকে যেহেতু অনেক ছেলে নিটের সঙ্গে ম্যাথটাও নিয়ে থাকে, অ্যাডিশনালি কীভাবে ম্যাথটাকে অল্প অল্প সময় দিয়ে একটা ম্যাক্সিমাম নাম্বার অ্যাচিভ করা যাবে সেটা নিয়ে শুভদীপ বলবে। শুভদীপের ম্যাথে প্রাপ্ত নম্বর কত? 88। ও কিন্তু খুব অল্প সময় ম্যাথে দিয়ে 88 অ্যাচিভ করেছে। তো ওর কাছ থেকে জেনে নেবো অল্প সময় কীভাবে কাজে লাগিয়ে তোমরা যারা নিটের অ্যাসপিরেন্ট আছো কীভাবে ম্যাক্সিমাম নাম্বার তুলতে পারো। আসলে যেহেতু মেন ফোকাসটা আমাদের নিটের দিকেই ছিল, প্রথম থেকেই ম্যাথ প্র্যাকটিস করা হতো না। ক্লাস 11-এ তো ম্যাথ প্র্যাকটিস তেমন করে করিনি, আর ক্লাস 12-এ তবুও বোর্ড ছিল বলে আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হতো। তো মেনলি আমি স্যার যেগুলো করাতো সেই স্যার করানোগুলো ঘরে এসে কিছুটা দেখতাম, দেখার পর মানে স্যার যেগুলো করতে দিত সেগুলো তেমন করতাম না। বইয়ের যে এক্সাম্পলগুলো ছিল বইয়ের এক্সাম্পলগুলোই একটু চোখ বুলিয়ে নিয়ে দিতাম, আর স্যার যেগুলো করাতো সেগুলোই। আর মেনলি আমাদের হচ্ছে যে প্র্যাকটিসটা হয়েছিল সেটা পরীক্ষা মিস আমি একটাও করিনি, কারণ যেহেতু এমনিতে ঘরে প্র্যাকটিস করতাম না, তো পরীক্ষা দিতে গেলে পরীক্ষাতে গিয়েও তো হচ্ছে কিছু অন্তত প্র্যাকটিসটা হবে। তো পরীক্ষা আমি সবগুলো অ্যাটেম্প্ট করেছিলাম,
আর ম্যাথে অনেকে কি করে ম্যাথ মুখস্থ করে চলে যায়। আমি ওই ম্যাথ মুখস্থ করার থেকে মানে ম্যাথের যে আমি কি করতাম, যে সূত্রগুলো আছে সূত্রগুলো মুখস্থ করে যেতাম, সূত্র একটা পুরো খাতাতে লিখে রাখতাম যে এই সূত্র আছে আর এই কনসেপ্ট। এবার কিছু কিছু ম্যাথে কি হয় যে এই স্টেপে এটা করতে হয়, সেগুলো ম্যাথ যখন প্র্যাকটিস করবে তখন প্রথম বুঝতে পেরে যাবে যে এইখানে এই হচ্ছে স্টেপটা ঘোরালে এই হচ্ছে ফলাফলটা আসবে। তো হচ্ছে সব থেকে ভালো হলো হচ্ছে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করা। আর এমনিতে কিছুটা প্রতিদিন না হলেও সপ্তাহে কোনো একদিন একটু ম্যাথ করা ভালো। তো ম্যাথের বেসিক্যালি ও বলে দিয়েছে অল্প কী করে পরিশ্রম করে ম্যাক্সিমাম নাম্বার তোলা যায়। তোমরা যারা মনে করো যে ম্যাথের দিক থেকে আমরা দুর্বল আছি, তোমরা ওই উদাহরণ যেগুলো আছে ও যেগুলোকে বললো ওগুলোর উপর ফোকাস করো, এবং স্যার যে পরীক্ষা নেন পরীক্ষাগুলো অবশ্যই দাও। যেগুলো আটকে যাবে স্যারকে জিজ্ঞাসা করো। কমসে কম পরীক্ষাতে বসলে ওই কোশ্চেনগুলো নিয়ে কিছু তো ভাববে, যদি বাড়িতে ভাবার সেরকমভাবে সময় না দিয়ে থাকো। তো সেই জন্য ম্যাথের ক্ষেত্রে কিন্তু ও যেটা বললো ওটাকেই ফলো করো। এরপর যাবো কেমিস্ট্রির দিকে, যেটা নিট এবং বোর্ডস দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। তো অর্ণব সিংহ রয় ও কেমিস্ট্রিতে পেয়েছে 91-এর মতো। তো ওর কাছ থেকে জেনে নেবো ও কেমিস্ট্রি কীভাবে বোর্ডসের জন্য এবং নিটের জন্য দুটোর জন্যই কীভাবে পড়াশোনা করতো। কেমিস্ট্রি তো মেনলি 3টে পার্ট, ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক। এবং এই ফিজিক্যালের ক্ষেত্রে প্রথমে যে ফর্মুলাগুলো থাকবে সেই ফর্মুলাগুলোকে বারবার রিভাইজ করতে হবে। প্রথমে তো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবেই, তারপর সেই ফর্মুলার জন্য কিছু কিছু শর্ট নোটসও বানানো যেতে পারে, এবং তার উপর যে নিউমেরিক্যালসগুলো থাকবে সেগুলো যেখানে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে সেই নিউমেরিক্যালসগুলো সলভ করতে হবে। কোয়েশ্চেন প্র্যাকটিস কেমিস্ট্রির ক্ষেত্রে তাই কনসেপ্ট ক্লিয়ার রেখে কোয়েশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি দুটোর ক্ষেত্রে কোয়েশ্চেন প্র্যাকটিস খুব ইম্পর্ট্যান্ট। এবং তারপরে এই ফিজিক্যাল কেমিস্ট্রি এরম যে চ্যাপ্টারগুলো ডাউট ক্লিয়ার করতে হবে স্যারেদের কাছে, যাদের কাছে স্টুডেন্টরা যাবে সেই স্যারেদের কাছে। এবং তারপরে হচ্ছে ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে এক্সেপশানগুলোকে আলাদা করে মার্ক করে রাখতে হবে, ওগুলো খুব ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ট্রেন্ডসগুলো, সেই ট্রেন্ডসগুলোকে অবশ্যই মনে রাখতে হবে এবং শর্ট নোটসও বানানো যেতে পারে। এবং তারপর হচ্ছে অর্গ্যানিকের ক্ষেত্রে যে নেম রিয়াকশানগুলো খুব ইম্পর্ট্যান্ট, ওগুলোকে শর্ট নোটস আকারে লিখে নেওয়া যেতে পারে। নেম রিয়াকশানগুলোকে বারবার রিভাইজ করতে হবে, কারণ ওখান থেকে ডাইরেক্ট নিট আর বোর্ডসের ক্ষেত্রে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসবে, এবং ওগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। আগে কনসেপ্টগুলোকে মুখস্থ করতে হবে, নেম রিয়াকশানগুলোকে যেরকম থাকবে সেরকমই মুখস্থ করতে হবে। রিএজেন্টের চার্ট এরকম তৈরি করা যেতে পারে। সবের ক্ষেত্রেই প্রথমে কনসেপ্ট ক্লিয়ার রেখে তারপর সেই বেসিসে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে ওইখানে ফর্মুলা বা রিয়াকশান সেগুলো অ্যাপ্লাই হবে। তো কেমিস্ট্রির মধ্যে ও যেটা বললো মোটামুটি আমি বলে দিই একটুখানি। কেমিস্ট্রিতে মেনলি কনসেপ্টের উপর তো প্রত্যেক সাবজেক্টের মধ্যে জোর দিতে হবে, সেই সঙ্গে এখানে কিন্তু কিছু চার্ট ইউজ করতে পারো। আমরা বিভিন্ন ধরনের বাংলা বই হোক বা নিটের প্রিপারেশনের বই, প্রত্যেক বই দেখবে অর্গানিকের জন্য প্রচুর চার্ট ইউজ করা হয়। একইভাবে ইনঅর্গানিকের রিয়াকশনের জন্য কিন্তু চার্ট হিসাবে ইউজ করা হয়ে থাকে অনেক জায়গায়। এখন ফিজিক্যালের প্রচুর ফর্মুলা রিলেটেড চার্ট পাওয়া যায়, ওগুলোকে তোমরা কালেক্ট করো, যেখানে পড়তে বসে সামনে চিটিয়ে রাখো। দিনে একবার না হোক কমসে কম সপ্তাহে একবার করে রিভিশন কিন্তু এই চার্টগুলো অবশ্যই করো, সেগুলো কিন্তু নাম্বারের মূল্যে থাকবে। আমি যখন নিট এক্সাম দিয়েছিলাম অর্গানিকে ফুল পেয়েছি 2বার, তখন অনেকেই কোশ্চেন করে। আমার একটাই জিনিস ছিল, অর্গানিকের চার্টটাকে দিনে কমসে কম একবার রিভিশন করা, একবার দিনে না হলেও 2 দিন 3 দিন অন্তর রিভিশন করা। ওই রিভিশনটাই মেন লক্ষ্য হবে তোমার অর্গানিকে ফুল নাম্বার তোলার। এবার পড়ে আছে বাংলা ইংরাজি, যেটা নিটের প্রিপারেশনে অনেক স্টুডেন্টই অ্যাভয়েড করে থাকে। ওরা বাংলা এবং ইংরাজি দুটোতেই 90 অ্যাবভ পেয়েছে। তো খুব অল্প সময় দিয়েই ওরা বাংলা এবং ইংরাজিতে নাম্বার পেয়েছে। তো কীভাবে অল্প সময়ে বাংলা এবং ইংরেজিতে নাম্বার পেতে পারো, ওদের যৌথভাবে দুজনের কাছ থেকে শুনে নেবো। এর কাছ থেকে ইংলিশটা শুনে নিই, তারপর অর্ণবের কাছ থেকে বাংলাটা শুনে নেবো। ইংলিশের কি হয়, ইংলিশে যদি তুমি প্রিভিয়াস ইয়ার দেখো তাহলে দেখবে 2015 থেকে 2023-এ একটা কোশ্চেনই হয়তো 2বার হয়তো 3বার রিপিট হয়েছে। তো ইংলিশের মেনলি 5 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার যেগুলোই আছে, তো সে PYQ এর উপর ম্যাক্সিমাম ফোকাস দেওয়া উচিত। আর অনেকেই কি করে যে একটা টেক্সট পড়লে, টেক্সট পড়ার পর টেক্সটের যে বিষয়বস্তু একটা মুখস্থ করে নিতে হবে। তাহলে বিষয়বস্তুটা মুখস্থ করলে হচ্ছে ওইটাকে কি করতে পারো, কোনো একটা কোশ্চেন আকারেও করতে পারো। অনেক এমন কোশ্চেন হবে যাতে 2-3টে কোশ্চেন থাকবে, 2-3টে কোশ্চেনেই পুরো টেক্সটের বিষয়বস্তুটা কভার হয়ে যাবে। তো হচ্ছে তাহলে এক্সামের সময় যে কোনো কোশ্চেন আসবে তো তুমি বুঝতে পারবে যে এই পার্টটার এখানটা লিখতে হবে, ওই কোশ্চেনের এই পার্টটা লিখতে হবে, তাহলেই মোটামুটি আমার হয়ে যাবে। আর মেনলি বেশি পরিমাণ পরীক্ষা দিতে হবে। আমাদের তো স্যার এত পরীক্ষা নিয়েছিল যে আমি ইংলিশ পরীক্ষা দেওয়ার আগের দিন ভাবছিলাম যে কী মুখস্থ করব। তো বেশি পরিমাণ পরীক্ষা দিতে হবে যাতে, আর নিজে বানানোর কোশ্চেনটা মানে সেন্টেন্স বানানোর ক্ষমতাটা থাকতে হবে, যাতে তুমি নিজে বানিয়েও কিছুটা লিখতে পারো, কারণ একটু কিছু ঘুরিয়ে পড়বেই।
সব কোশ্চেন তো আর খাতা থেকে একদম উঠে আসবে সেটা নয়, তো ঘুরিয়ে পড়বে, বানানোর নিজেকে ক্ষমতা রাখতে হবে, আর শর্ট কোশ্চেনের উপর ফোকাস করতে হবে। শর্ট কোশ্চেনগুলো বই থেকে খুঁটিয়ে পড়তে হবে। অনেকে কি করে যে হচ্ছে 100টা বই থাকে, 100টা বই থেকে করে নেয়। তবে আমার তো মনে হয় যে বই থেকে খুঁটিয়ে পড়াই ভালো, তাহলে তোমার একবার বইটা রিডিংও পড়া হয়ে গেল, আর বই থেকে হচ্ছে যখন লাইন তুলে কোশ্চেন হবে, লাইন তুলে কোশ্চেনের কিন্তু ওই টেক্সট রিডিংটা খুব সহায়তা করবে। আর তার সাথে বিষয়বস্তুটাও বুঝতে পেরে গেলে আরেকবার রিভাইজ হয়ে গেলে তো তুমি নিজে বানিয়েও লিখতে পারবে। এবার ইংলিশটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কম সময় দিয়ে নিটের যারা অ্যাসপিরেন্ট, যারা বোর্ডের সঙ্গে নিটের প্রিপারেশন নিচ্ছ, তারা কীভাবে পড়বে এখন শুনে নেব। তো আমরা কথা বলছিলাম যে বাংলায় খুব কম সময়ে কীভাবে 90 পাওয়া যায়, সেটা নিয়েই অর্ণব বলবে। বাংলা ক্ষেত্রে যে পাঠ্য বইটা থাকবে, সেই পাঠ্য বইয়ের যে গল্প আর কবিতাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন ধরে পড়তে হবে, যাতে বিষয়বস্তুরা সম্পর্কে আমাদের ধারণা জন্মায়। এবং বিষয়বস্তুরা যদি জানা থাকে তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই বিষয়বস্তুটা থেকে ভেবে কিন্তু অ্যান্সার লেখা দিতে পারবে। এবং যে কোনো রেফারেন্স কোনো বই ব্যবহার করতে হবে, যেখান থেকে যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কীভাবে লেখা আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি, এবং এই বিষয়বস্তুকে মিলিয়ে একটা কমন অ্যান্সার তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে যে কোনো প্রশ্ন আসুক না কেন যাতে আনঅ্যাটেম্প্ট আমরা না করে আসি, অ্যাটেম্প্ট করে আসতে পারি। এবং তারপর লাইন তুলে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন আছে, এবং গল্প আর কবিতা যদি ভালো করে না পড়া থাকে তাহলে কোন গল্প বা কবিতা থেকে এটি এসেছে সেটা আমরা বুঝতে পারবো না, তার ফলে ওই কোশ্চেনটি আমাদের পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হবে না। সেই জন্য গল্প আর কবিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এবং তার সাথে বিষয়বস্তুরা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে, তাহলেই ভালো স্কোর করা যাবে। এখন একটা নতুন প্যাটার্ন এসছে ক্লাস 11-এ, সেমিস্টারটা পুরোটা এমসিকিউ, সেমিস্টার 1টা, সেমিস্টার 2টা বড় কোশ্চেন। শুভদীপ এবং অর্ণবের মধ্যে কী মনে হয় সেমিস্টার 1টা কীভাবে পড়বো আর সেমিস্টার 2টা কীভাবে পড়বো? সেমিস্টার 1টা কীভাবে পড়বো শুভদীপের কাছ থেকে শুনি, সেমিস্টার 2টা কীভাবে পড়বো অর্ণবের কাছ থেকে শুনবো। সেমিস্টার 1টা যেহেতু এমসিকিউ বেসড আছে, সে তো আমরা যদি নিট যেই এইসব কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন দেখি তো সেখানেও তো একই লেভেলের কোশ্চেন আছে। তো আমরা এই সময়টা হচ্ছে এন্ট্রান্স যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর উপর বেশি ফোকাস করতে পারি, আর ওই কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে সেই কোশ্চেনগুলো বেশি পরিমাণে প্র্যাকটিস করতে পারি। তো সেখানে থেকে আমাদের ধারণা জন্মাবে। আর টাইম ম্যানেজমেন্টটা হলো এমসিকিউর ক্ষেত্রে বড় ব্যাপার, কারণ টাইম ম্যানেজমেন্ট করলে তবেই তুমি হচ্ছে সেই টাইমের মধ্যে সবকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে যেমন টাইমটা অনেকটা বেশি লাগবে, তো তোমাকে শর্ট ট্রিক্স কীভাবে একটা কোশ্চেনকে কম সময়ের মধ্যে সলভ করা যায় সেরকম শর্ট ট্রিক্স শিখে রাখতে হবে। তেমনই কেমিস্ট্রি বায়োলজি অনেক কিছুই মুখস্থ করে রাখতে হবে, যাতে সহজে ওই সব শর্ট কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করা যায়। তো সেমিস্টার 1টা ওরকম শর্ট কোশ্চেন ভিত্তিক পড়াই তো আমার মনে হয় ভালো। আর সেমিস্টার 2টা তো নর্মাল আলোচনা অলরেডি হয়েছে, তাও একটু সেমিস্টার 2টা নিয়ে অর্ণব বলুক। সেমিস্টার 2টের ক্ষেত্রে তো যে চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে সেই চ্যাপ্টারগুলোকেই ভালোভাবে দেখতে হবে, এবং সেখানে তো এমসিকিউ যেহেতু আগে হয়ে যাচ্ছে তাই ওই পার্ট থেকে তো এমসিকিউ আসবে না, যেহেতু বড় কোশ্চেন আছে, বড় কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এমসিকিউ তো ওগুলো ভালোভাবে পড়লেই এমসিকিউ অ্যান্সার করা যাবে, তার সাথে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। কিন্তু সেমিস্টার 2 এর ক্ষেত্রে যেরকম নর্মালভাবে পড়তে হবে, আগে যেরকম পড়া হতো যে 5 নম্বরের কোশ্চেন বা 3 নম্বরের কোশ্চেন যেভাবে অ্যাটেম্প্ট করবো, কনসেপ্ট ক্লিয়ার রেখে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, সলভ করতে হবে, ব্যাস তাহলে। এটাই ছিল আজকের আমাদের আলোচনা সভা। এখান থেকে যদি আরও কিছু জানার থাকে, তোমরা যদি একটু হলেও বেনিফিটেড হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো রকম কিছু ডাউট থাকে প্রিপারেশন রিলেটেড, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাও। আমরা আবার হাজির হব তোমাদের সামনে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ অল। স্টে হেলদি, স্টে সেফ।